কোনো মূল্য নাই। মূলত কম্পিউটার কোথায় চলে আসছে আমরা শুরুতে একটু পড়ছি যে ডিজিটালে চলে আসছে। ডিজিটালে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, একটা সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। বিশেষ ব্যবহারের কম্পিউটারটা কি আমি একটু শর্টকাটে বলি। ধরেন আমরা আবহাওয়া পরিমাপ করি, এরপর যেমন ধরেন একটা আলট্রাসোনোগ্রাফি মেশিন, তারপর এক্স রে মেশিন, এগুলো কিন্তু কম্পিউটার, এগুলো কি বিশেষ কাজে ব্যবহার হয়। হ্যাঁ, তারপর ধরেন এটিএম মেশিনও ধরতে পারেন। আর সাধারণ ব্যবহারের কম্পিউটার আমরা অ্যাজ ইউজুয়াল যে কম্পিউটার ব্যবহার করি, এটা হচ্ছে মূল পার্থক্য আর কি। এখানে বলা হয়েছে, এগুলো পড়ে নিয়েন, আমি তো 2 লাইনে বললাম, আপনারা বাকিটা পড়বেন। হুম, নাকি পড়বো? ডিটেল দেয়া আছে, আমি এক কথাই বলছি, এখানে আপনারা ডিটেল পেয়ে যাবেন। গঠন অনুযায়ী প্রকৃতির অনুসারে কম্পিউটারের শ্রেণী বিভাগ। অ্যানালগ স্যার কারো কম্পিউটার। একজন মাইক্রোফোন অন আছে, এটা একটু অফ করলে ভালো হইতো। জি জি। স্যার কারো একজন মাইক্রোফোন অন ছিল, সেটা একটু অফ করলে ভালো হইতো আর কি। ও আচ্ছা, হ্যাঁ, একটু কাইন্ডলি সবাই মিউট করে আসবেন আর কি। হ্যাঁ, মিউট না করলে অন্যদের প্রবলেম হয়, সাউন্ড আসে। হ্যাঁ, রাইজ হ্যান্ড কে করছেন? শারমিন আক্তার, কিছু বলবেন? মেবি আবার বের হয়ে গেছে আর কি। আচ্ছা, মাইক্রোফোন অন কার আছে? এখন আপাতত কারোরই নাই। অ্যানালগ কম্পিউটারের কাজ কি দেখেন, ছবিতেই বোঝা যাচ্ছে তাই না? অ্যানালগ কম্পিউটারের কি কাজ হতে পারে? এটা মূলত যারা সায়েন্স স্টুডেন্ট তারা বুঝতে পারবে, বাট নর্মালি অন্য স্টুডেন্টরা ওইভাবে বুঝবেন না। অসিলোস্কোপ, মোটর গাড়ি স্পিডোমিটার, স্লাইড রোল, অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এগুলো হচ্ছে অ্যানালগ কম্পিউটারের উদাহরণ। আমরা একটু সিম্পলি বলি, ধরেন আপনি একটা রেডিওর মেকানিকের কাছে গেলেন, বা ঘড়ি ঠিক করে মেকানিক, কিংবা একজন ইলেকট্রিশিয়ান, দেখছেন ইয়েতে মাপে যে একটা মিটার থাকে, মিটারটাই কিন্তু কি অ্যানালগ কম্পিউটার, সিম্পল হিসাব। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার অসিলোস্কোপ আমরা দেখছি মেবি। আচ্ছা, আমরা যদি চিন্তা করি ডাক্তারের যে স্টেটস, যে যেটা দিয়ে, এটা কি বলে, স্টেটোস্কোপ নাকি? স্টেটোস্কোপটাও কিন্তু একটা অ্যানালগ কম্পিউটার। ও কিন্তু প্রেসার মাপে, প্রেসারের সাহায্যে কাঁটাটা কি করে, ওঠানামা করে। এটাও এক ধরনের অ্যানালগ কম্পিউটার। গাড়ির মিটার, গাড়ির যে মিটার থাকে স্পিড, যেটা দিয়ে মানে তেল তুলছেন, তেলের সিগন্যাল ইয়াটা দেখায় মিটার, এই সব ধরনের মিটার গুলো হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল। এগুলোকে অ্যানালগ কম্পিউটার বলা যায়। ডিজিটাল কম্পিউটার আমরা এখন যেগুলো ইউজ করি, এগুলো একটু কষ্ট করে পড়বেন। হ্যাঁ, হাইব্রিড কম্পিউটার, এটা একটু পড়ার আছে। হাইব্রিড কম্পিউটারটা কি? অ্যানালগ ডিজিটালের সমন্বয় হাইব্রিড কম্পিউটার। আপনার এই চিহ্নটা, এই পিকচার দেখে মেবি বুঝতে পারতেছেন হাইব্রিড কম্পিউটারটা আসলে কি কাজে ইউজ করা হয়। যেমন ধরেন এটা কিন্তু অপারেশন থিয়েটারের একটা চিত্র, এখানে কিন্তু অ্যানালগ ডিজিটাল সবই ইউজ করা হয়। অনেক ধরনের ডিভাইস, যেমন ধরেন আমি একটু পড়ি। হ্যাঁ, এবং এটা কোথায় কোথায় ইউজ করা হয় দেখেন, এটা পড়ি মজা পাই। অ্যানালগ ডিজিটাল কম্পিউটার উভয় কম্পিউটারের নীতি ক্রমান্বয়ে সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়। একে সংকর কম্পিউটারও বলা হয়। হাইব্রিড কম্পিউটারে সাধারণত উপাত্ত সংগৃহীত হয় অ্যানালগ প্রক্রিয়ায়, এবং সংগৃহীত উপাত্ত সংখ্যায় রূপান্তরিত হয়ে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়। ডিজিটাল অংশপ্রাপ্ত উপাত্ত প্রক্রিয়াকরণের পর ফলাফল প্রদান করে। হাইব্রিড কম্পিউটার অত্যন্ত দামি, তাই কেবলমাত্র বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।
যেমন মিসাইল, সমরাস্ত্র, বৈজ্ঞানিক গবেষণা, নবযান, রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়, পরমাণুর গঠন প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ওষুধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়। এছাড়া হাসপাতালের ইন্টেনসিভ কেয়ারে শরীরের তাপমাত্রা, রোগীর রক্তচাপ, হৃদযন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। তো হাইব্রিড কম্পিউটার মূলত খুব স্পেশাল কাজে ইউজ হয় আর কি। অ্যানালগ আর ডিজিটাল কম্পিউটারের মধ্যে পার্থক্য এটা আপনারা পড়বেন, পড়লেই বুঝতে পারবেন, জটিল কিছু না আর কি। আমরা আরেকটা অপশন দেখছিলাম যে আকার, আয়তন ও কার্যকারিতা অনুসারে কম্পিউটারের শ্রেণী বিভাগ। আকার, আয়তন এবং কার্যকারিতা অনুসারে দেখেন এই ক্ষেত্রে কম্পিউটার কি কি ছিল: সুপার, মেইন ফ্রেম, মিনি এবং মাইক্রো কম্পিউটার। আমরা যে কম্পিউটারগুলো ইউজ করি এগুলো কি কম্পিউটার? মাইক্রো কম্পিউটার। এগুলো মূলত আমরা সাধারণ ইউজার যারা ইউজ করি এটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। আচ্ছা, আমরা একটু পড়ি সুপার কম্পিউটার কি। দেখেন এখানে কতগুলো সিপিইউ আছে, হিউজ। সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল এবং দ্রুত গতি সম্পন্ন কম্পিউটার। সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে। এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি ও বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে। আবার এ ধরনের কম্পিউটারগুলোতে কয়েকটি প্রসেসর একই সঙ্গে কাজ করে এবং প্রতি সেকেন্ডে কোটি কোটি বৈজ্ঞানিক, গাণিতিক ও প্রক্রিয়াকরণের কাজ সম্পাদন করে। সূক্ষ্ম বৈজ্ঞানিক গবেষণা, বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, নবযান, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ, মহাকাশ গবেষণা, বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ডিজাইন, সিমুলেশন, পারমাণবিক চুল্লির নিয়ন্ত্রণ পরিচালনা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। বাংলাদেশে কম্পিউটার কাউন্সিলে একটি সুপার কম্পিউটার আছে। ইন্টেল ড্রাগন, জাপানের নিপ্পন ইলেকট্রনিক কোম্পানির সুপার এস এক্স, ক্রে ওয়ান, ক্রে এক্সএমটি, আচ্ছা, ইত্যাদি সুপার কম্পিউটারের উদাহরণ। বর্তমানে ফেব্রুয়ারি 2020 সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার হলো যুক্তরাষ্ট্রের নির্মিত সামিট। এই কম্পিউটারে 9216টি 22 কোরের আইবিএম প্রসেসর রয়েছে। একটা কম্পিউটারে 9216টি 22 কোরের আইবিএম সুপার। আমরা এখন সাধারণ ইউজাররা সর্বোচ্চ যে মানে প্রসেসরে যে কোর ইউজ করি সর্বোচ্চ 8 কোর, 16 কোরও এখন আসে। কিন্তু সুপার কম্পিউটার অলরেডি 22 কোরের এত হাজার কম্পিউটার, মানে প্রসেসরে হিউজ গতি সম্পূর্ণ এবং শক্তিশালী কম্পিউটার, সুপার কম্পিউটার। এটা 2020 সালের ফেব্রুয়ারি পর্যন্ত, এরপরে হয়তো আরো আসছে আমার জানা নেই। মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার মাইক্রো ও মিনি কম্পিউটার অপেক্ষা মেইন ফ্রেম কম্পিউটার আকৃতিতে একটু বড়, সুপার কম্পিউটার চাইতে ছোট। মেইন ফ্রেম কম্পিউটার এমন একটি কম্পিউটার যার সঙ্গে অনেক ছোট ছোট কম্পিউটার যুক্ত করে একসঙ্গে অনেক ব্যবহারকারী কাজ করতে পারেন। এ ধরনের কম্পিউটার এক বা একাধিক কেন্দ্রীয় প্রসেসর থাকে বিধায় অনেক দ্রুতগতি সম্পন্ন এবং তথ্য সংরক্ষণ করতে পারে। মেইন ফ্রেম কম্পিউটারের এক্সাম্পলটা কিভাবে দিই দাঁড়ান। এখন খুব কমই ইউজ হয়, আগে হতো। সেটা হচ্ছে রেল রেল লাইনে, বিশেষ করে স্টেশনে এটা ইউজ করা হয় টিকিট কেনা বেচার জন্য। আগে তো অনলাইন সার্ভার ছিল না, এগুলোকে সার্ভার হিসেবে ইউজ করা হতো। এই একটা কম্পিউটারই বিভিন্ন স্টেশন থেকে ছোট ছোট কম্পিউটার ছিল, শুধু কিবোর্ড আর মাউস দেখা যেত, তার মনিটর ছোট্ট প্রসেসরের মাধ্যমে আর কি একাধিক ইউজার ইউজ করতো, কিন্তু মূল কম্পিউটার একটাই থাকতো, মেইন ফ্রেম। এটাকে এখন যেটা করে সবাই একটা কি জানি কার্ড বলে আর কি, ওটা দিয়ে একটা কম্পিউটারে একাধিক জন ইউজ করতে পারে মেইন ফ্রেম আকারে। এটার এক্সাম্পল আপনাদের পরে আমি দিই, এই মুহূর্তে আমার এটা মনে পড়তেছে না আর কি।
মিনি কম্পিউটার সাধারণত মেইন ফ্রেম কম্পিউটারের চাইতে ছোট আকারে, কিন্তু মাইক্রো কম্পিউটারের চেয়ে কিছুটা বড় আকারের কম্পিউটারকে মিনি কম্পিউটার বলা হয়। এই ধরনের কম্পিউটারের গতি, মেমোরি ও কাজ করার ক্ষমতা মাইক্রো কম্পিউটারের তুলনায় অনেক বেশি। যদিও কিছু মিনি কম্পিউটার একজন ব্যবহারকারী ব্যবহারের উপযুক্ত, কিন্তু বেশিরভাগ মিনি কম্পিউটারেই একসাথে অনেকগুলো টার্মিনাল থাকে। আচ্ছা, আমি এখানে একটু পেঁচাই ফেলছি। এগুলো মূলত ওই যে টিকিট কাউন্টারে ইউজ করা হয় মিনি কম্পিউটারটা, মানে মেইন ফ্রেমে। মেইন ফ্রেম একটু মানে লার্জ আকারে ইউজ করা হয়। এটা মূলত ওই যে আগে স্টেশনে ইউজ করা হয় মিনি কম্পিউটার। ছোট ছোট আকারে টার্মিনাল থাকতো, আর মেইন একটা কম্পিউটার থাকতো। বিভিন্ন টার্মিনাল থেকে মেইন কম্পিউটারটাকে অ্যাক্সেস করা হতো আর কি। এখন তো সবাই মানে আগে এই কম্পিউটারে খরচটা কম পড়তো এইভাবে, কিন্তু এখন তো মানে আপনার মাইক্রো কম্পিউটারের দাম মোটামুটি অনেক কমে আসছে আগের তুলনায়। আবার নেটওয়ার্কের ব্যাপক মানে আধিপত্য আর কি এখন অনলাইন হয়ে গেছে, যে কারণে মেইন ফ্রেম মিনি কম্পিউটার ইয়াটা ভ্যালুটা কমে আসছে, মিনি কম্পিউটারের ভ্যালুটা। আগে একটা কেবল দ্বারাই এতগুলো কম্পিউটার কিন্তু এটার সাথে অ্যাটাচ থাকে। মাইক্রো কম্পিউটার আমরা যেটা ইউজ করি আর কি, এটার পড়ার কিছু নাই, আপনারা পড়বেন। কিন্তু প্রকারভেদটা একটু পড়ি মাইক্রো কম্পিউটারের। ল্যাপটপ, নোটবুক, ডেস্কটপ, পামটপ, হ্যাঁ, এছাড়াও ট্যাবলেট পিসি আছে, ফ্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি মাইক্রো কম্পিউটারের অন্তর্ভুক্ত। পামটপ, পিডিএ, পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট। 1993 সালে ইলেকট্রনিক নির্মাতারা পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট তৈরি করেন। পিডিএ এর প্রাথমিক ভার্সন ছিল অ্যাপলের নিউটন। এ ধরনের কম্পিউটার ক্ষুদ্রাকৃতির এবং দেখতে অনেকটা ক্যালকুলেটর নাই, যা হাতের তালুর মধ্যে রেখে কাজ করা যায়, এমনকি পকেটে রেখে সহজে বহন করা যায়। একটি হেল্ড বা পকেট কম্পিউটার, এটি হেল্ড বা পকেট কম্পিউটার নামেও পরিচিত। অন্য মাইক্রো কম্পিউটারগুলোর তুলনায় এটি সবচেয়ে ছোট এবং কম কর্মক্ষম কম্পিউটার। এ ধরনের কম্পিউটারগুলোতে কোনো প্রকার ডিস্ক ড্রাইভ থাকে না। সাধারণত টাচ স্ক্রিন বা ডিজিটাল পেনের মাধ্যমে এ জাতীয় কম্পিউটারগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। স্প্রেডশিটের ছোট আকারের কাজ, লেখালেখি, প্রয়োজনীয় টেলিফোন নাম্বার, তারিখ, এজেন্ডা তৈরি করে রাখা ইত্যাদি কাজে এ ধরনের কম্পিউটারগুলো মূলত ব্যবহার করা হয়। ল্যাপটপ কম্পিউটার সবচেয়ে জনপ্রিয় বর্তমানে মাইক্রো কম্পিউটারগুলোর মধ্যে ল্যাপটপ। এটি প্রচলন হয় 90-এর দশকের মাঝামাঝি। দেখতে স্মার্ট, ওজনে হালকা এবং সহজে বহনযোগ্য হওয়ায় দিন দিন এটির ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। ল্যাপটপ কম্পিউটার দেখতে অনেকটা ছোট ব্রিফকেসের মতো, এগুলোকে আর করতে হবে আপনারা পড়ে নিয়েন। নোটবুক কম্পিউটার, ল্যাপটপ আর নোটবুক। আচ্ছা, এই ধরনের কম্পিউটারগুলোতে কিবোর্ড, পাওয়ার বাটন, টাচ প্যাড এবং ডিসপ্লে ব্যবহার হিসেবে এলসিডি ও এলইডি যুক্ত থাকে, কিন্তু কোনো প্রকার অপটিক্যাল ডিস্ক ড্রাইভ থাকে না। ওজনে হালকা, তুলনামূলকভাবে দামে সস্তা ও সহজে বহনযোগ্য বিধায় দিন দিন এই ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এখন আসলে কম্পিউটার গুলো নোটবুক নোটবুক আসলে মূলত ল্যাপটপ গুলো এটি সাইজে 1 থেকে 1.5 কেজি, 5 থেকে 12 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। তাহলে ল্যাপটপ আর নোটবুকের মধ্যে পার্থক্য হচ্ছে ল্যাপটপে মানে একটু বড়, স্ক্রিন গুলো বড় থাকে, 5 থেকে 12 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন, এইগুলোকে আমরা নোটবুক বলবো। এর সাথে বড় হচ্ছে 12 ইঞ্চির বড় যদি কোনো ডিভাইস হয়, এটাকে আমরা বলবো ল্যাপটপ। এবার ডেস্কটপ কম্পিউটার, এটা আমরা সবাই চিনি। ডেস্কটপ কম্পিউটার করে নিয়েন।
আচ্ছা, আজান শুরু হয়ে গেছে। আজকে কি আর কন্টিনিউ করব? 15 মিনিট করেন স্যার। 15 মিনিট করব? জি। মানে আমার এখানে খুব লাউড ইয়েতে আজান হচ্ছে তো কথা বলাটা একটু টাফ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আগাই। যে কম্পিউটারের সিস্টেম কম্পোনেন্ট বা স্টোরেজ ডিভাইস, আমরা একটু কম্পিউটারে মানে কম্পোনেন্টের মধ্যে ঢুকে গেলাম। চিত্রের মাধ্যমে হয়তো বুঝতেছেন যে আমরা আসলে কিসে যাচ্ছি বা কি পড়াতে চাচ্ছি এখন। কম্পিউটার কাজের উপযোগী হিসেবে ব্যবহারে যেসব হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে তাদেরকে আমরা কম্পিউটারের সিস্টেম কম্পোনেন্ট বলা হয়ে থাকে আর কি। এটা দুই প্রকার, একটা হচ্ছে হার্ডওয়্যার কম্পোনেন্ট, একটা হচ্ছে সফটওয়্যার কম্পোনেন্ট। হার্ডওয়্যার হলো কম্পিউটারের ভৌত সংগঠন বা ফিজিক্যাল। হার্ডওয়্যার ছাড়া কম্পিউটারে কোনো কাজ করা সম্ভব নয়। হার্ডওয়্যারকেই সঠিকভাবে ব্যবহারের মাধ্যমে সফটওয়্যার কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকে। কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশ সমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার। লাল লাইন দিয়ে করে দিছি, মানে হার্ডওয়্যারের সংজ্ঞা যদি এক মার্কের আসে এক লাইনে লিখে দেবেন। কম্পিউটার তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ডিভাইস বা যন্ত্র এবং যন্ত্রাংশ সমূহকে বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার। সাধারণত কম্পিউটার হার্ডওয়্যারকে আমরা দেখতে পারি এবং স্পর্শ করতে পারি। কিবোর্ড, মাউস, প্রসেসর, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, মনিটর, প্রিন্টার ইত্যাদি হলো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ। আমরা যেটা ছুঁয়ে দেখতে পারি, ধরে দেখতে পারি, এটাই কম্পিউটারের হার্ডওয়্যার ডিভাইস। দেন হার্ডওয়্যারকে সাধারণত বিভিন্ন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনপুট হার্ডওয়্যার। ইনপুট হার্ডওয়্যার কি? কম্পিউটারকে নির্দেশনা প্রদানের জন্য যে সকল ডিভাইস বা যন্ত্র ও যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেগুলোকে ইনপুট হার্ডওয়্যার বলা হয়। কম্পিউটারে কি করা হয়? নির্দেশ করা হয়, নির্দেশনা প্রদানের জন্য যে হার্ডওয়্যার ইউজ করা হয় এটা হচ্ছে ইনপুট হার্ডওয়্যার। হ্যাঁ, ইনপুট হার্ডওয়্যারের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন ধরনের ডেটা প্রসেসিং করে থাকে। অর্থাৎ ইনপুট হার্ডওয়্যারের মাধ্যমে প্রাপ্ত ডেটা সমূহ কম্পিউটার কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের সিপিইউ দ্বারা প্রক্রিয়াকরণ করে হার্ডওয়্যার আউটপুট হার্ডওয়্যারের সমূহে মাধ্যমে ফলাফল প্রদান করে থাকে। কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ইনপুট হার্ডওয়্যার সংযোজিত থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ইনপুট হার্ডওয়্যারের নাম হলো মাউস, কিবোর্ড, ওএমআর, ওসিআর, এমআইসিআর, স্ক্যানার, ডিজিটাইজার, লাইট পেন ইত্যাদি। এগুলো আমরা চিনি মনে হয় না? স্ক্যানার, জয়স্টিক, কিবোর্ড, মাউস এগুলো সবাই পরিচিত আছে ডিভাইসগুলোর সাথে। এরপর হচ্ছে প্রসেসিং হার্ডওয়্যার। প্রসেসিং হার্ডওয়্যার হচ্ছে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল কম্পিউটার তার প্রক্রিয়াকরণের ফলাফলের মাধ্যমে পূরণ করে থাকে। প্রসেসিং বা প্রক্রিয়াকরণের কাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পর্কযুক্ত হার্ডওয়্যার সমূহকে বলা হয় প্রসেসিং হার্ডওয়্যার। কি? প্রসেসিং বা প্রক্রিয়াকরণের কাজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পর্কযুক্ত। কি কি আছে এর মধ্যে? সিপিইউ, হ্যাঁ, মাদারবোর্ড, মেমোরি, বাসেস, এগুলো সব কি প্রসেসিং ডিভাইসের মধ্যে পড়ে। স্টোরেজ হার্ডওয়্যার মূলত কম্পিউটার ইনপুট হার্ডওয়্যারের মাধ্যমে গ্রহণকৃত ডেটা সমূহকে প্রক্রিয়াকরণের পর ফলাফল বা আউটপুট প্রদান করে। তবে কম্পিউটারের প্রক্রিয়াকরণের পর প্রক্রিয়াজাতকৃত ফলাফল সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যার সমূহই হলো স্টোরেজ হার্ডওয়্যার। ফলাফল প্রক্রিয়াকরণ মানে প্রক্রিয়াকৃত ডেটা সমূহকে ফলাফল বা আউটপুট আকারে প্রদান করে এবং এই ফলাফলগুলোকে সংরক্ষণের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারই হচ্ছে কি
স্টোরেজ হার্ডওয়্যার। স্টোরেজ হার্ডওয়্যারের এক্সাম্পল হচ্ছে কি হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, অপটিক্যাল ডিস্ক, সলিড স্টেট ডিস্ক, হ্যাঁ, ডিভাইস, পেন ড্রাইভ, ম্যাগনেটিক টেপ, এগুলো সবই হচ্ছে স্টোরেজ হার্ডওয়্যার। আমি একটু 1 সেকেন্ড মানে কিছু মনে না করলে আমার ইমার্জেন্সি একটা কল আসছে, আমি নেক্সট আউটপুট হার্ডওয়্যার। কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এই সকল হার্ডওয়্যার আউটপুট হার্ডওয়্যার নামে পরিচিত। আমরা এগুলো চিনি, মনিটর, স্পিকার, হেডফোন, হ্যাঁ, এক্সটার্নাল ড্রাইভ, প্লটার, প্রিন্টার, প্রজেক্টর, এগুলো সবই কি আউটপুট হার্ডওয়্যার। কমিউনিকেশন হার্ডওয়্যার। কমিউনিকেশন মানে কি একে অপরের সাথে সম্পর্ক মানে যোগাযোগ করা হয় যে হার্ডওয়্যার গুলো দিয়ে, এটা হচ্ছে কমিউনিকেশন হার্ডওয়্যার। মডেম, হ্যাঁ, এনআইসি, নিক আর কি, নেটওয়ার্ক ইন্টারফেস সার্কিট, এরপর হচ্ছে রিপিটার, হাব, সুইচ, রাউটার, ব্রিজ, গেটওয়ে, এগুলো সবই হচ্ছে কমিউনিকেশন হার্ডওয়্যার। মূল কাজটা কি? কম্পিউটার শুধু ডেটা প্রক্রিয়ার মাধ্যমেই ফলাফল প্রদান করার কাজে নিয়োজিত থাকে না, পাশাপাশি বিশ্বের বিভিন্ন অবস্থানে অবস্থিত কম্পিউটার বা কম্পিউটার সমূহ অথবা অন্যান্য ডিজিটাল ডিভাইস বা ডিভাইস সমূহের মধ্যে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ব্যবহার করে ইনফরমেশন আদান প্রদান বা শেয়ার করে। এই সকল হার্ডওয়্যারকে বলা হয় কমিউনিকেশন হার্ডওয়্যার। ঠিক আছে, এক্সাম্পল পড়ে নেবেন। সফটওয়্যার। কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করার জন্য কম্পিউটারকে প্রয়োজনীয় ডেটা ও নির্দেশনা প্রদান করতে হয়। এ ধরনের নির্দেশনাবলীর সমষ্টিকেই বলা হয় সফটওয়্যার। দেখেন, হার্ডওয়্যার এবং কম্পিউটারের সাহায্যে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করার জন্য প্রয়োজনীয় ডেটা নির্দেশ প্রদান করা হয়। এ ধরনের সফটওয়্যারের মূল কাজটা কি? ইউজারের ইনপুটকে সে প্রয়োজন অনুসারে কি করে বলেন তো, ইনফরমেশন গুলোকে কোথায় পাঠায়? সফটওয়্যারের কাজ হচ্ছে ইউজার এবং প্রসেসিং ডিভাইসের মধ্যে বা হার্ডওয়্যার ডিভাইসের মধ্যে সম্পর্ক স্থাপন করা। হ্যাঁ, এটা হচ্ছে সফটওয়্যারের কাজ। এখানে বলা হয়েছে, দেখেন, সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যারকে কর্মক্ষম এবং প্রক্রিয়াকরণের মাধ্যমে ব্যবহারকারীর কাঙ্ক্ষিত ফলাফল প্রদান করে। সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যারকে কার্য উপযোগী করা হয়, যেমন ডস, উইন্ডোজ, অফিস, হ্যাঁ, অ্যাডোব, ভিডিও প্লেয়ার, টেক্সট মেকার ইত্যাদি হচ্ছে সফটওয়্যারের উদাহরণ। মূল কাজ হচ্ছে ইউজার এবং হার্ডওয়্যারের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এখন সফটওয়্যারের আবার প্রকারভেদ আছে। আমরা তো হার্ডওয়্যারের প্রকারভেদ দেখলাম, সফটওয়্যারের প্রকারভেদ হচ্ছে কি? সিস্টেম সফটওয়্যার আর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটা শখের মাধ্যমে এক্সাম্পলটা দেয়া আছে। সিস্টেম সফটওয়্যার যেমন সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম, সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে সাধারণ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আর অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম। আমরা যাচ্ছি সিস্টেম সফটওয়্যারের কাজ কি। সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক। এটি কম্পিউটার হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। সিস্টেম সফটওয়্যার ছাড়া কম্পিউটার অচল, তাই কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে। হ্যাঁ, সিস্টেম সফটওয়্যারকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। এটা কি? সিস্টেম ম্যানেজমেন্ট বা কন্ট্রোল প্রোগ্রাম, সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম। সিস্টেম ম্যানেজমেন্ট বা নিয়ন্ত্রণ প্রোগ্রাম কি?
সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার সিস্টেমের সকল অংশ নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রামের সাহায্যে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা প্রোগ্রাম, বিভিন্ন ডিভাইস ও নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায়। এ ধরনের প্রোগ্রাম কম্পিউটারের বিভিন্ন ডিভাইসের সাথে মধ্যে সমন্বয় সাধন করে ইনপুট অংশ হতে ডেটা গ্রহণ ও আউটপুট প্রদর্শন ইত্যাদি কার্যাবলী সম্পাদন করে। সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম নির্দিষ্ট নিম্নলিখিত প্রোগ্রামের সমন্বয়ে গঠিত: অপারেটিং সিস্টেম প্রোগ্রাম, ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম ও নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম। সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম কি? সিস্টেমকে ডেভেলপ করার জন্য যে প্রোগ্রামটা তৈরি, যে প্রোগ্রামগুলো, সেগুলো হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হ্যাঁ, এর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেটর বা অনুবাদক, প্রোগ্রামিং এডিটর টুলস, কম্পিউটার এইডেড ইঞ্জিনিয়ারিং টুলস ইত্যাদি, এগুলো হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আর সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম হচ্ছে সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম, পারফরমেন্স প্রোগ্রাম, সিস্টেম সিকিউরিটি প্রোগ্রাম। সিকিউরিটি প্রোগ্রামের মধ্যে কি পড়ে বলেন তো? অ্যান্টিভাইরাস। পারফরমেন্স প্রোগ্রামের মধ্যে কিছু ইউটিলিটি সফটওয়্যার আছে যেগুলো দিলে হার্ডওয়্যারের অ্যাক্সেলারেশন বাড়ে। হ্যাঁ, সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম হচ্ছে সিস্টেমের বিভিন্ন ধরনের ফাইলগুলোকে সে কি করে, রিঅ্যারেঞ্জ করে আর কি। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়। কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়। তাই ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যার সমাধান বা ডেটা প্রক্রিয়ার কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বলা হয়। কিভাবে? যেমন ধরেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, সিভি তৈরি করতে পারি। হ্যাঁ, এই জন্য বলছে যে ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যার সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে দুই ভাগে ভাগ করা হয়: সাধারণ ব্যবহারিক প্রোগ্রাম বা প্যাকেজ প্রোগ্রাম, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সুনির্দিষ্ট প্রোগ্রাম বা কাস্টমাইজ প্রোগ্রাম। আমরা আজকে এই পর্যন্তই রাখবো। সবাই একটু চেষ্টা করেন পিডিএফ গুলো দিয়ে দেবো নি, একটু চোখ বুলানোর, তাহলে আপনাদেরই প্রস্তুতি নিতে সুবিধা হবে। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। স্যার আমাদের পিডিএফ গুলো কি আমরা মেসেঞ্জারে পাবো নাকি হোয়াটসঅ্যাপে কোনো গ্রুপ আছে আমাদের সেখানে পাবো? এই যে আজকে কোথা হোয়াটসঅ্যাপে থেকে তো লিংকটা হোয়াটসঅ্যাপে তো কোথা স্যার আমরা তো স্যার অনেকেই স্যার অ্যাড নাই হোয়াটসঅ্যাপে, স্যার শুধু মেসেঞ্জারে অ্যাড আছি আমরা অনেকেই। ও আচ্ছা, আমি দিয়ে দিব তো, এটা অফিস থেকেই আপনাদেরকে দিয়ে দিব, বা হয়তো আপনাদের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলো। স্যার এই যে লাস্ট টাইম আমাদের ক্লাস হয়েছিল ইংলিশের, স্যার আমরা কিন্তু ওটারও পিডিএফ পাই নাই অনেকেই, মানে মেসেঞ্জারে কোনো পিডিএফ আসে নাই। ও আচ্ছা, আমি একটা অফিসে কথা বলে নিব। হ্যাঁ, আমরা তো এতদিন হোয়াটসঅ্যাপেই ইয়ে করছি, বাট আমার জানা নেই, আমি আপনাদের জানাবো। তবে আমি দিয়ে দিব, হ্যাঁ অফিসে দিয়ে দেবো, অফিস নিজ দায়িত্ব আপনাদের দিবে, সমস্যা স্যার নেই। আপনি কাইন্ডলি মানে স্যার আপনি কাইন্ডলি যদি স্যার একটু স্যার দেখতেন ব্যাপারটা, কারণ স্যার আমরা কিন্তু স্যার হোয়াটসঅ্যাপের মধ্যে অ্যাড হই নাই স্যার, প্রায় অনেক দিন হয়ে গেছে আমরা ভর্তি হয়েছি। আচ্ছা, আপনাদের অ্যাড করে নিবে, আমি বলে দিব নিয়ে। ঠিক আছে, যে সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপেই নিয়ে আসুক। মানে আমি মেইন প্রবলেম হচ্ছে আমি গত 2 দিন ধরে আমার ফেসবুক আইডিটাই প্রবলেম হয়ে গেছে, আমি মানে লগ ইন করতে পারতেছি না। আমি কোনো একটা ডিভাইসে একাধিক ডিভাইস ইউজ করি, তো কোনটা থেকে যে কোড চাচ্ছে পাঠাচ্ছে আমি জানি না, একটা কোড চাচ্ছে বারবার। আমি আমার মেসেঞ্জার, ফেসবুক কিছু এই মুহূর্তে নাই। তো প্রয়োজনে আপনাদের সবাইকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে নিতে বলবো, সমস্যা নেই ইনশাআল্লাহ। সবাই ভালো জি থাকেন। স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।